হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা এমডিসি পেপার সাবজেক্টটা আছে, অর্থাৎ আজকে তোমাদের সেকেন্ড হাফ বাংলা এমডিসি পেপারে যাদের পরীক্ষা আছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। আর আজকে তোমাদের মূল্যবান প্রশ্নগুলো নিয়ে তোমাদের আমি আলোচনা করব। অর্থাৎ তোমাদের প্রশ্নগুলো তো বলে দেবই, তার পাশে তোমাদের অ্যান্সারগুলো আমি তোমাদের দেখাবো। তোমাদের সর্বমোট 50 মার্ক তোমাদের কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশন। এবার এই 50 মার্ককে তোমাদের 50 নম্বরকে আবার 40-এ আবার ভাগ করা হয়েছে। কিভাবে? এই 40 নম্বরটা তোমাদের রিটেন, আর এই 50-এর মধ্যে 10 হচ্ছে আবার তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। অর্থাৎ যে কোনো 4টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 10 মার্কের। ঠিক আছে, এটা তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন। এবার দেখো, তোমাদের প্রথম যে প্রশ্ন আমি যেটা তোমাদের দেখাবো, সব থেকে ইম্পর্টেন্ট, বাংলা লোকগানের বৈচিত্র্যের পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট, এটা 10 মার্কের জন্য করবে। লোক সংস্কৃতির বিশিষ্ট শাখা হিসেবে বাংলার লোকসঙ্গীত সর্বজন প্রিয়। তোমরা কেউই ভিডিওটি স্কিপ করবে না, না হলে তোমাদেরই কিন্তু মূল্যবান প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পাবে না। অর্থাৎ তোমাদের এটা শেষ মুহূর্তে একটা আমি তোমাদের সাজেশন তোমাদের পাঠাচ্ছি, যেন তোমাদের সবারই উপকৃত আসে বা তোমরা সবাই যেন উপকৃত হও। বাংলার বিভিন্ন প্রান্তে কথাভেদে বিভিন্ন সুরে গাইতে দেখা যায় এই লোকসঙ্গীত। আমরা সবাই কিন্তু এই লোকসঙ্গীতের সঙ্গে আমরা আগে থেকেই পরিচিত। বাংলার বিশিষ্ট লোকসঙ্গীতের দুটি ধারা হলো ভাওয়াইয়া আর ঝুমুর। সংক্ষিপ্ত পরিচয়: ঝুমুর গান। ঝুমুর গান বাঙালির রস আস্বাদনের জন্য ঝুমুর গান অতি জনপ্রিয়। ঝুমুর গানের সুরের মূর্ছনা সকলের প্রাণে উন্মাদনা সৃষ্টি করে। ঝুমুর গানের ঐতিহ্য অতি প্রাচীন। ঝুমুরের ব্যাপ্তি ঝুমুর আঞ্চলিক লোকসঙ্গীত হলেও মধ্য ভারত এমনকি গুজরাটের সীমান্ত পর্যন্ত এর বিস্তার। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, 2 মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম সীমান্ত বঙ্গেও এর প্রচলন। তারপর ঝুমুর গানের বিষয়: ঝুমুর মূলত প্রেম সঙ্গীত। রাধাকৃষ্ণের বিরহ মিল কথায় সমাজনীতি ও ব্যঙ্গ বিদ্রূপ প্রেম প্রকাশের মাধ্যম। এর প্রধান উপজীব্য হলেও লৌকিক বিষয়, রাজনীতি, বর্তমান লোকায়ত জীবনে এই গান নারী পুরুষের। তোমাদের ভিডিওটা কিন্তু অনেক লং হবে, হ্যাঁ, তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না। ঝুমুরের বৈচিত্র্য তোমরা ভালো করে দেখো। আদিবাসী সমাজের প্রাণের সম্পদ ঝুমুর। তারা এ গান মাদল, বাঁশি, ঘুঙুর, মেলে, ধামসা সহযোগে গায়। ঝুমুরের সাথে মিশে যায় লাল মাটি, ঢেউ খেলানো জমি, শাল, শিমুল, মহুয়া, পম্পাসের গন্ধ। ঝুমুরের বিভাগ: এই নাচের বা গানের প্রকার লক্ষ্য করা যায়, যেমন নাচনি নাচের ঝুমুর, ছৌ নাচের ঝুমুর, খেস্টা নাচের ঝুমুর, করম নাচের ঝুমুর, পাতা নাচের ঝুমুর। তারপর রয়েছে টার ঝুমুর। ঝুমুর গানের উদাহরণ দেখো কি বলছে: চোখে চোখে ইশারাতে। তোমরা এই উদাহরণগুলো তোমরা জেনে নিলে তোমরা কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু লিখতে পারবে। চোখে চোখে ইশারাতে আর মনের কথা বলি তোমাকে, রসিক জন বুঝবে সেজন আমার মনের বেদনা, ও আমার যৌবন জ্বালা বড় জ্বালা বধূ বিদেছে মদনা। বিখ্যাত ঝুমুরের রচয়িতা: ভবপ্রীতানন্দ ওঝা, গদাধর চৌধুরী, রামকৃষ্ণা গাঙ্গুলি প্রমুখ। এরা ছিলেন বিখ্যাত ঝুমুরের রচয়িতা, এরা রচয়িতা করেছেন। তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রবাদের সংজ্ঞা, প্রবাদের বৈশিষ্ট্য, প্রবাদে বাংলার সমাজ জীবন ও পারিবারিক জীবন কি প্রতিফলিত হয়েছে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দেখো উত্তরটা: প্রবাদ হলো সামাজিক অভিজ্ঞতার প্রতিফলন। আয়তনে সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত যাই হোক না কেন, প্রবাদ বিষয়ের দিক থেকে এতটাই গভীর ও বৈচিত্র্যপূর্ণ যে তাকে নির্দিষ্ট কোনো সংজ্ঞায় বাধা অত্যন্ত কঠিন। এটা হচ্ছে সংজ্ঞা। তারপরে বৈশিষ্ট্য: প্রবাদের আয়তন সংক্ষিপ্ত, প্রায়শ একটি মাত্র বাক্যের, কখনো কখনো 2টি বাক্যের হয়। 2 নম্বর পয়েন্ট, প্রবাদের অন্যতম বৈশিষ্ট্য রচয়িতার নামহীনতা। কিছু ব্যতিক্রম ছাড়া কবে, কোন যুগে কোন প্রবাদ সৃষ্টি হয়েছে তা নির্দিষ্ট করে জানা যায় না। প্রতিটি প্রবাদই হলো লোক অভিজ্ঞতা এবং লোক দর্শনের একটি সংহত এবং সুন্দর ভাষাগত প্রকাশ। তোমরা এটা স্ক্রল করে দেখে নাও, আমি এখানে তোমাদেরকে আর পরে শোনাচ্ছি না, তোমরা একটু দেখে নাও পয়েন্টগুলো।
তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবাদের বাংলার সমাজ জীবন, এটা তোমরা দেখবে। অর্থাৎ এখান থেকে এটুকু লিখলেই হয়ে যাবে। লোক সমাজের সঙ্গে নিবিড় সংযোজই প্রবাদের প্রাণ। তাই একদিকে দেশের ভূপ্রকৃতি, অন্যদিকে সমাজের নানা স্তরের মানুষের জীবনযাত্রা, তাদের সংস্কার, বিশ্বাস, সংস্কৃতির কাহিনী বাংলা প্রবাদে প্রকাশিত হয়েছে। তারপরে পশু পাখি, ভূপ্রকৃতি। পশু পাখি যেমন কুমির, বাঘ, শকুন, বিড়াল, কাক ইত্যাদি পশু পাখির কথা যেমন বাংলা প্রবাদে আছে, তেমনি নদী, খাল, বিল নিয়ে বাংলাদেশের ভূপ্রকৃতির একটি ছবিও বাংলা প্রবাদগুলিতে পাওয়া যায়। যেমন জলে কুমির, ডাঙায় বাঘ। তোমরা এগুলো ছোটোবেলায় পড়েছ। তারপরে এখানে পয়েন্ট করবে তোমরা প্রবাদের মধ্যে। পেশা পরিচয়, সমাজ জীবনের কী প্রতিফলিত হয়েছে, পয়েন্টগুলো দেখে নাও। আশা করি তোমরা এই পয়েন্টগুলো লিখেও কিন্তু পরীক্ষায় আসতে পারবে। দেখো তোমরা 4-5টি পয়েন্ট বৈশিষ্ট্যের মধ্যে তো তোমরা দিতে পারবে। এবার কি হবে, তোমরা 10 মার্কেরতে প্রশ্নতে প্রথমে ডেফিনেশন তোমরা করলে, সেখানে তোমরা লিখতে পারলে যুক্তিসঙ্গত 1 পেয়ে গেলে। এবার তোমরা 4টে পয়েন্ট দিলে বা 5টে পয়েন্ট দিলে, সেখানে তোমরা 4 বা 5 পেয়ে গেলে। তাহলে 10-এর মধ্যে তোমাদের 5 বা 4 তো আসছে, তুমি পাস করার জন্য গ্রহণ তো রাখছো। তারপর দেখো স্বাস্থ্যবিধি, তারপরে রয়েছে আবহাওয়া, সমাজ, মনস্তত্ত্ব, তারপরে আছে আচরণবিধি। আমি তোমাদের পুরো অ্যান্সারগুলো পড়ে শোনাচ্ছি না, কারণ তোমাদের আরও অন্যান্য প্রশ্নগুলো দেখাবো। তারপরে ছেলে ভোলানোর ছড়া, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তারপরে ছেলে ভোলানোর ছড়ার বিভিন্ন ভাগগুলি সম্পর্কে আলোচনা করো। দেখো আমি ছেলে ভোলানোর সংজ্ঞাটা বলছি। ছড়া একটি ছোট্ট কবিতা যা সাধারণত ছন্দময় এবং সহজ ভাষায় লেখা হয়। এটি শিশুদের জন্য বিশেষভাবে উপযোগী এবং তাদের শেখার একটি সহজ ও আনন্দময় করে তোলে। ছড়ার রুচিশীলতা এবং মৌলিক শিক্ষামূলক উপাদান থাকে। উদাহরণ: রঙিন পাখি হাসে মিষ্টি। আরও আছে, তোমরা এগুলো লিখবে। উড়ে যায় আকাশে ঝড়ো হাওয়ায়, সাথে গায় গানের সুর, শোনো তার মিষ্টি বর্ণনা। প্রথমত ছড়ার মূল বৈশিষ্ট্য, এটি ছোট, ছন্দময় এবং সহজ ভাষায় লেখা হয়। এতে সাধারণত শিশুদের জন্য উপযোগী বিষয়বস্তু থাকে যা আনন্দদায়ক, শিক্ষামূলক। ছড়া শব্দের মিল, লয়, পুনরাবৃত্তি শিশুদের মনোযোগ আকর্ষণ করে এবং তাদের শেখার প্রক্রিয়া সহজ করে। ছেলে ভোলানোর বৈশিষ্ট্যগুলি হলো: সংসারে বিভিন্ন কাজের ফাঁকে শিশুকে ভুলিয়ে রাখার জন্যই ছেলে ভোলানো ছড়ার সৃষ্টি। দেখো আমি এই অ্যান্সারগুলো খুব বেশি কিন্তু ব্যাখ্যা দিইনি, যেটুকু দিয়েছি তোমাদের কাজের জন্যই দিয়েছি। মায়ের মুখেই ছেলে ভোলানো ছড়ার বিকাশ। 2 হাঁটুর উপরে শিশুকে বসিয়ে দোল দিতে দিতে মা ছড়া কাটেন, আর শিশু সেই সুরের মায়াজালে আটকে পড়ে ঘুম পাড়ানি। ছড়াগুলি ছেলে ভোলানো ছড়ার অন্তর্গত হলেও শিশুদের ভোজন, শয়ন, বিশ্রাম, কান্না ইত্যাদি নানা কিছু ছেলে ভোলানো ছড়াই অন্তর্গত। এ দুধ খায় রে, সোনা মুখ যায় রে। ঘন দুধের ছানা সবাই বলে দেনা, কান্না থামানোর জন্য থাকে অজস্র আয়োজন। কেমন আয়োজন? হাল করিয়া হাসিয়া দুধ খাইতে গাই, রাখাল রাখিতে দুব শ্যামের ছোট ভাই। এগুলো একটা ছড়া। কখনো ছেলে ভোলানোর জন্য বিয়েকে কেন্দ্র করে তোলা হয়। শিশুকে শোনাতে গিয়ে ছড়া যেন এক সর্বমানবিক ব্যঞ্জনা লাভ করে। সোনা, মানিক, মনা, কচি, বাপ ইত্যাদি স্নেহের সম্বোধনে ছেলে ভোলানো ছড়ার মাতৃহৃদয়ের অসামান্য প্রকাশ ঘটেছে। পরিশেষে তোমরা উপসংহারে লিখবে। তারপর ধাঁধার বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট। ধাঁধা শব্দের অর্থ হচ্ছে উপদেশ প্রদান। আদিমকাল থেকে গোটা পৃথিবীতে ধাঁধার সঙ্গে মন্ত্র বা ম্যাজিকের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। এ সম্পর্ককে ধাঁধা বলা হয়। ধাঁধা একটি মনোজ্ঞ বৃদ্ধির খেলা যা মানুষের মেধা, যুক্তি এবং চিন্তা করার ক্ষমতা পরীক্ষা করে। এটি সাধারণত প্রশ্ন বা রূপক আকারে থাকে, যা সমাধান করার জন্য কিছু সময় বা চিন্তা প্রয়োজন হয়। ধাঁধা সাধারণত এমন কিছু নির্দেশনা দেয় যা প্রথমে সোজা বা স্পষ্ট মনে না হয়। যদি সঠিকভাবে চিন্তা করা হয় তবে তার মধ্যে একটি লুকানো উত্তর থাকে। ধাঁধার বৈশিষ্ট্য: শিখন বা বৃদ্ধির বিকাশ, তোমরা দেখে নাও বা স্ক্রিনশট করে নাও। রাজনৈতিক বা কৌশলগত প্রয়োগ, সামাজিক আড্ডা, বিনোদন, গল্প, সাহিত্য। তোমরা স্ক্রিনশট করে রাখো, আমি তোমাদের স্ক্রল করে দেখাচ্ছি। তারপরে চলে যাবো লোকনৃত্যের সংজ্ঞা বা বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট। ছৌ নাচকে লোকনৃত্যের পর্যায়ভুক্ত করা যায় কি, আলোচনা করো। লোকনৃত্য এমন নৃত্য যা সাধারণত আঞ্চলিক, ঐতিহ্যবাহী এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসে। এগুলি শৈলী এবং পদক্ষেপে পরিবর্তিত হয়, তবে সমস্ত লোকনৃত্য একটি সাধারণ বৈশিষ্ট্য ভাগ করে। তারা মানুষের দ্বারা মানুষের জন্য নাচ করে। তারপরে এখানে তোমরা দেখে নাও, পয়েন্টটা দেখে নাও। ছৌ নাচ হচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় লোকনৃত্যের মধ্যে একটি, এসে গুরুত্বপূর্ণ। প্রধানত পুরুলিয়া জেলায় কিন্তু এটা দেখা যায়।
বড় রঙিন এবং চোখ ধাঁধানো মুখোশ ছৌ নাচের একটি অপরিহার্য অংশ। এই লোকনৃত্য পুরুষদের দ্বারা পরিবেশিত হয়। এটি মূলত হিন্দু পৌরাণিক মহাকাব্য রামায়ণ মহাভারতের কাহিনীকে ঘিরে আবর্তিত হয়। তারপর তোমরা কীর্তন নৃত্য, বাউল নৃত্য, এগুলো তোমরা পয়েন্টে লিখবে। বেশি লেখার প্রয়োজন নেই, 4টে-5টে পয়েন্ট লিখলেই হবে। আমি 5টে-6টে করে পয়েন্ট দিয়েছি, লাস্টে উপসংহার। তারপর লোকসাহিত্যের সংজ্ঞা, মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে। লোকসাহিত্যের সাধারণ বৈশিষ্ট্য আলাদা করে দিতে পারে। সৃষ্ট সাহিত্যের পার্থক্য বুঝিয়ে দাও। একই অর্থাৎ প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, তোমরা কেউ বিভ্রাট হবে না। লোক সংস্কৃতির অন্যতম শাখা হলো লোকসাহিত্য। লোক সংস্কৃতির শ্রেণীবিভাগ, যাকে বাককেন্দ্রিক লোক সংস্কৃতি বলে জানা গিয়েছে, আসলে সেটাই হলো লোকসাহিত্য। দেখো, লোকসাহিত্য কাকে বলে? লোক বলতে এখন আর কেবলমাত্র গ্রামের ওই কৃষিজীবী ঐতিহ্যবাহী নিরক্ষর জনগণকেই বোঝায় না। আজ লোকের সংজ্ঞার বিস্তার ঘটেছে। ভালো করে দেখবে, এটা কাজে লাগবে। এখন লোক বলতে আমরা বুঝি সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, তোমরা এইগুলো বইয়ে কিন্তু পাবে না, সাংস্কৃতিক ইত্যাদি কোনো সূত্রে যদি বেশ কিছু মানুষ একত্রিত বা সংঘবদ্ধ হন, তখন বিশেষ উদ্দেশ্য সংহত নির্দিষ্ট ওই জনসাধারণকেই লোক বলি। এটা তোমরা লিখলে কিন্তু 1 নম্বর পেয়ে যাবে। তারপরে তোমরা এই সংজ্ঞায় এটা তোমরা একটু স্ক্রিনশট করে নাও। আর তোমরা যারা পেড পিডিএফ তোমরা সংগ্রহ করতে চাইছো, তোমাদের আজকের জন্য তোমাদের 50% ডিসকাউন্টে দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করো, তোমরা পেয়ে যাবে। তারপর এখানে লোকসাহিত্য, এখানে কিছু উদাহরণ রয়েছে, ফোকলোর, ঠিক আছে, তোমরা স্ক্রিনশট করে রাখো। তারপর পরিশেষে বলা যায়, তারপরে ধাঁধাই বাঙালির গার্হস্থ্য জীবনের পরিচয় দাও, মোস্ট ইম্পর্টেন্ট। প্রবাদের সঙ্গে ধাঁধার পার্থক্য। ধাঁধাকে ইংরেজি প্রতিশব্দে বলা হয় রিডেল, তোমরা জানো কি এটা? গ্রিক ভাষায় এর নাম অ্যানিগমা। বাংলায় ধাঁধাকে হেয়ালি হিসেবে উল্লেখ করা হয়। তৎসম প্রহেলিকা হলো ধাঁধার বহু পরিচিত একটি সমনাম। ধাঁধা হচ্ছে এমন একটি বিষয় যেটি অনুক্ত থাকে এবং পাঠক বা শ্রোতা সেই লুকানো বিষয়কে খুঁজে নিতে উদ্বুদ্ধ হয়। ধাঁধার বৈশিষ্ট্য খুব শর্ট করে দিয়েছি, ইজিলি তোমরা পেরে যাবে। ধাঁধায় থাকে ভাষার প্রতি দখল, চিন্তার উৎকর্ষ এবং ছন্দ সম্পর্কে স্বচ্ছ জ্ঞান। ধাঁধায় প্রশ্নকর্তা এবং উদারদাতা দুজনই সক্রিয় থাকে। ধাঁধা যেহেতু সক্রিয়তার চর্চা, তাই এখানে বুদ্ধির অনুশীলন যেমন ঘটে, অন্যদিক দিয়ে ধাঁধা এরকমের মানসিক ক্রিয়াও বটে। ধাঁধায় বুদ্ধির অনুশীলন ঘটলেও তার মধ্যে প্রভাবিত থাকে এবং নির্মল হাস্যকর। তোমরা এটা একটু দেখে নাও, আমি এখানে তোমাদেরকে স্কিপ করে দেখাচ্ছি। দেখো, তোমরা কেউ স্ক্রল করে দেখাচ্ছি, তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না। তারপর ধাঁধা ও প্রবাদের পার্থক্য, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমাদের প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে এখানকার জন্য ইম্পর্টেন্ট। তারপরে চলে যাব নেক্সট পেজ। দেখো, এখানে নেক্সট প্রশ্ন, লোকভাষার সংজ্ঞা বা বৈশিষ্ট্য আলোচনা করো, 10 মার্কের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই লোকভাষা সম্বন্ধে অভিহিত ছিলেন। তিনি বলেছেন বা তিনি প্রসঙ্গ করেছেন, বাংলার অসাধু ভাষাটা খুব জোরালো ভাষা এবং তার চেহারা বলে একটা পদার্থ আছে। সে আউলের মুখে ভক্ত কবিদের গানে, মেয়েদের ছড়ায় রহিয়াছে কেবল ছাপার কালির তিলক পরিয়াছে। ভদ্র সাহিত্য সবাই মোরলি করিয়া বেড়াইতে পারে নাই, কিন্তু তাহার কণ্ঠে গান থামে নাই, তাহার বাঁশের বাজি বাজিতেইছে। এই ভাষাগুলো তোমরা লিখলে কিন্তু আশা করি তোমরা কিন্তু ভালো একটা নাম্বার পেতে পারো, ঠিক আছে। তারপর ডক্টর পবিত্র সরকারের মতে তিনিও বলেছেন লোকভাষা ফোকলোর। লোকভাষা কোনো বিশেষ অঞ্চলের উপভাষা নয়, নাগরিক ভাষার সঙ্গে বাংলার ক্ষেত্রে মান্য মার্জিত কলকাতার বা শহরের সৃষ্ট ভাষার সঙ্গে বিরোধে যে ভাষা গ্রাম্য বলে চিহ্নিত হতে পারে তাই লোকভাষা। আধুনিক ভাষাবিজ্ঞানে একে কখনো কখনো রুরাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। লোকভাষা ও লোক সংস্কৃতি। তো লোকভাষা সাধারণত চলিত ভাষা, একটা হচ্ছে মৌখিক ভাষা, একটা হচ্ছে কথ্য ভাষা কিংবা উপভাষা থেকে পৃথক লক্ষণ বিশিষ্ট। এখানে লোকভাষার কিছু সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত, তোমরা দেখো পয়েন্টগুলো, ভাষার দ্বি-স্তরের বিষয়টি উল্লেখ করা হয়। রূপকথায় মানুষ কথা বলে স্বাভাবিক ভাষায়, কিন্তু রাক্ষসেরা বলে হাও মাও খাও। ভূত পেতনির কথাতেও অনুশাসিক স্বরধ্বনির প্রাচুর্য দেখা যায়। কখনো কখনো অনুস্বার, আমরা যেটা বলি করিও ভুয়ো
সংস্কৃত শব্দ তৈরি করা হয়, যেমন আশীর্বাদ, শিরচ্ছেদং ইত্যাদি। লোকভাষায় সাধু ভাষার ক্রিয়াকলাপের ব্যবহার দেখা যায়, যেমন পাথাল, সাঁতার, কাটিব, উত্থাল। তারপরে এখানে রয়েছে কিছু ভাষা, এগুলো আর কি। ছেলে ভোলানো ছড়ার মধ্যে বিশেষ আদর করার জন্য ইচ্ছে করে, যেমন বলে না যে খোকা যাবে বের করতে, অনুরূপভাবে জুতা জড়ুয়া শব্দটির পরিবর্তন ঘটেছে। তোমরা স্ক্রিনশট করে নাও। তোমাদের প্রতিটা প্রশ্নে হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর এখানে রয়েছে উপভাষা কাকে বলে, উৎপত্তির কারণ অনুযায়ী উপভাষাকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, প্রতিটি ভাগের আলোচনা করো 10 মার্কের জন্য। তাছাড়া তোমাদের এখানে দিতে পারে ভাষার সঙ্গে উপভাষার সম্পর্ক কী। ঠিক আছে, তোমরা তোমাদের 5 করে এরকম করে পার্ট করে তোমাদের প্রশ্ন ভাগ করতে পারে। তো দেখো, উপভাষা 3টি উপভাষা রয়েছে এখানে: আঞ্চলিক উপভাষা, সামাজিক উপভাষা ও বিভাষা। আঞ্চলিক উপভাষা কি? কোনো ভাষা যদি বিস্তৃত অঞ্চল জুড়ে ব্যবহৃত হয়, তখন সেই ভাষায় কথা বলা মানুষের সংখ্যাও যদি বিপুল হয়, তাহলে সেই ভাষার কথ্যরূপ সব জায়গায় একরকম থাকে না, অঞ্চল বিশেষে সেই ভাষার মধ্যে কিছু কিছু আলাদা বৈশিষ্ট্য দেখা যায়। আর এই বৈশিষ্ট্যযুক্ত কথ্য ভাষাকে বলা হয় আঞ্চলিক ভাষা। সামাজিক ভাষা তোমরা দেখে নাও, আমি আর পড়ে শোনাচ্ছি না, শুধুমাত্র তোমাদের পরীক্ষার জন্যই কিন্তু এই ভিডিওটি করা। আর তোমরা কতটা উপকৃত হচ্ছ তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আজকের পরীক্ষা তোমাদের কেমন হচ্ছে। তারপর রয়েছে ভাষা বলতে কি বোঝো, কোন উপভাষা নিয়ে এবং কেন মান্যচলিত ভাষা বাংলা ভাষা তৈরি হয়েছে। বাংলা ভাষা তোমাদের সংজ্ঞা এখান থেকে তোমরা শেষ করবে। তারপরে আমি তোমাদের নেক্সট দেখাচ্ছি মান্য ভাষা বা উপভাষার মধ্যে পার্থক্য, অথবা ভাষার সঙ্গে উপভাষার সম্পর্ক কি, এখানেও আমি দিয়েছি, এটা ইম্পর্টেন্ট আছে বলে তোমরা দেখে নাও। এখানে ভাষা ও উপভাষার পার্থক্য রয়েছে, তোমরা ইজিলি করতে পারবে, একটু পার্থক্যটা দেখে নাও। মানুষের উচ্চারিত অর্থবহ বহনবদ্ধ ধ্বনি সমষ্ট ভাষা, যেমন বাংলা একটি ভাষা, আবার একই ভাষার মধ্যে আঞ্চলিক পৃথক রূপকে উপভাষা বলে, যেমন রাঢ়ী, বাঙ্গালী, বরেন্দ্রী ইত্যাদি হলো বাংলা ভাষার উপভাষা। তারপরে 2-3 পয়েন্টগুলো দেখে নাও। 4, বাংলা উপভাষার এখানে মোটামুটি ভাষা তত্ত্ববিদরা বাংলা কথ্য উপভাষার প্রধান 5টি ভাগের কথা বলেছেন। একটা হচ্ছে রাঢ়ী, বাঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী বা রাজবংশী। তার কিছু এখানে পরিচয়, মোটামুটি একটা ভাগ আর কি। ঠিক আছে, এগুলো মোটামুটি তোমরা ছক করে দেখাতে বলে খুবই ভালো। প্রথমে রাঢ়ী, ঠিক আছে, এখানে রয়েছে পশ্চিম হুগলি, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, তোমরা স্ক্রিনশট করে নাও। তারপর লোকশিল্প কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। লোকশিল্প বলতে মূলত সেই শিল্পধারাকে বোঝানো হয় যা প্রথাগত এবং সংস্কৃতির অন্তর্গত। এটি একদিকে যেমন সাধারণ মানুষের সৃজনশীলতা ও অভিজ্ঞতাকে প্রকাশ করে, তেমনই অন্যদিকে এটি ঐতিহ্যগত কৃষ্টি ও সংস্কৃতির ধারক। লোক শিল্পের সাধারণত গ্রামীণ জনজীবনের বিভিন্ন দিক, ধর্মীয় বিশ্বাস, সামাজিক উৎসব এবং ঐতিহাসিক প্রেক্ষাপট উঠে আসে। তোমরা স্ক্রিনশট করে নাও, তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তারপর রয়েছে মালদা ও 2 দিনাজপুরের লোকশিল্পের ঐতিহ্য, বর্তমান অবস্থা, সংরক্ষণ। আসতে পারে পরীক্ষায়, স্ক্রিনশট করে রাখো, কাজে লাগবে। তোমাদের প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে ইম্পর্টেন্ট, সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি তোমাদের কোনোটাই কিন্তু আমি করে নিই। মধ্যে পার্থক্যটা তোমরা একটু দেখে যাবে। যুগ যুগ ধরে সাধারণ মানুষ যে সংস্কৃতি লালন করে আসছে সাধারণ অর্থে, তাই হলো লোকসংস্কৃতি। লোকসংস্কৃতি সৃষ্ট সংস্কৃতির মধ্যে পার্থক্য আলোচনা করা যায়। দেখো পার্থক্য কি বলেছে। এই যে 1 থেকে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পার্থক্য। 2, 3, তারপরে 4, 5, 6। তারপর লোকসংস্কৃতির শ্রেণীবিন্যাস বা উপাদান আসতে পারে পরীক্ষায়, তোমরা মোটামুটি দেখে যাও, একটা রিভিশন দিয়ে যাও। এখানে তোমাদের কিছু উদাহরণ রয়েছে: ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, এগুলো লিখতে হবে পরীক্ষায়। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আরও রয়েছে, এখানে তোমরা দেখে নাও, খেলাধুলা রয়েছে উদাহরণ, অর্থাৎ সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে,
ছড়া ধাঁধা রয়েছে। ছড়া কাকে বলে, পরীক্ষায় আসতে পারে। এর বৈশিষ্ট্য কি? ছড়ার গঠন বা বিষয় বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো। ছড়ার সংজ্ঞাটা তোমরা একটু দেখে নাও। লোকসাহিত্যের একটি বিশিষ্ট অংশ জুড়ে আছে ছড়া, যা প্রায় পৃথিবীর প্রতিটি দেশে বিরাজমান। এই জন্য শৈশবের সোনার কাঠি, এই সোনার কাঠি স্পর্শ মনে ভেসে ওঠে রূপকথার জগৎ। যে জগতে আছে রাজপুত্র কোটালপুত্র, আছে ব্যঙ্গমা ব্যঙ্গমী, আছে সোনার কাঠি রূপর কাঠির কথা। সভ্যতার এই প্রদোষ লগ্নে আমাদের প্রাচীন পিতামহরা যখন বহু বিচিত্র দেবতাদের অস্তিত্ব কল্পনা করে নিয়ে তাদের উদ্দেশ্যে স্তর ইত্যাদি নিবেদন করতেন, তখন ছন্দ ও স্বরের মাধ্যমে তখন থেকেই ছড়ার উচ্চারণের পথও খুলে যায়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এটা স্ক্রিনশট করে রাখো। আমি তোমাদের আরও কিছু এই বৈশিষ্ট্যগুলো দেখে নাও ছড়ার। আশা করি তোমাদের এই ভিডিওটা উপকারে আসবে এবং তোমরা সকলেই উপকৃত হবে, এটুকু আমার বিশ্বাস। ঠিক আছে, আর তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই তোমাদেরকে জানাবে। তারপর শেষ মুহূর্তে আরও তোমাদের আমি কিছু সাজেশন দিচ্ছি, দেখো তোমাদের ভিডিও দেখাচ্ছি। রূপকথার সংজ্ঞা, বৈশিষ্ট্য বা ফেয়ারি টেলের সঙ্গে সাযুজ্য আসতে পারে পরীক্ষায়। সংজ্ঞা: রূপকথা হলো ছোট কাল্পনিক গল্পের একটি ধরন। এতে লোককথা ও কাল্পনিক চরিত্র থাকে। রূপকথায় প্রাণী, বস্তু, প্রকৃতির শক্তিগুলিকে চরিত্র হিসেবে দেখানো হয়। রূপকথার মাধ্যমে কোনো নৈতিক শিক্ষা দেওয়া হয়। তারপর আরেকটু আলোচনা করা যায় বা বলা যায়, রূপকথার গল্প সংগ্রহ করেছেন বাংলার খ্যাতিমান শিশু সাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তিনি তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে রূপকথার গল্প সংগ্রহ করেছিলেন। আর রূপকথার এখানে বৈশিষ্ট্য রয়েছে, এগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে। রূপকথা ছোট গল্পের একটি ধরন, খুব ছোট করে করা আছে। রূপকথার লোককথা ও কাল্পনিক চরিত্র থাকে। রূপকথায় জাদু, মন্ত্র এবং পৌরাণিক বা কল্পনাপ্রসূত উপাদান থাকে। রূপকথায় বিস্ময়কর উপাদান বা ঘটনা থাকে। রূপকথায় সৌন্দর্য, গুণ এবং বীরত্বের প্রধান বৈশিষ্ট্য থাকে। আরও আছে, দেখো, রূপকথায় রহস্যময় মায়াঘর থাকে। রূপকথায় দুর্বল অসহায়ের প্রতি সমবেদনা থাকে। রূপকথার গল্পের কিছু উদাহরণ: সিন্ডারেলা, পুস ইন বুটস। রূপকথার গল্পকে ইংরেজিতে ফেয়ারি টেল বলা হয়। রূপকথা গল্পের অন্যান্য নাম হলো রূপকথা, রূপকথার গল্প, পারিবারিক, জাদুকথা, আশ্চর্যের গল্প। তারপর নিচের দিকে দেখো, বাংলার খ্যাতিমান শিশু সাহিত্যিক ও লোককথার সংগ্রাহক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রূপকথাগুলিকে লিপিবদ্ধ করেছেন। শেষে উপসংহার লিখবে, রূপকথা হলো ছোট গল্পের একটি ধরন, যাতে মূলত লোককথা ও কাল্পনিক ধরনের চরিত্র যেমন বামন, ড্রাগন, ক্ষুদ্র পরী, দৈত্য, যক্ষ, গবলিন, গ্রিফিন, মৎস্যকন্যা, সাবাক প্রাণালী, কাল্পনিক ঘোড়া, ডাইনি, জাদু বা জাদুমন্ত্র ইত্যাদি তুলে ধরা হয়। এখানে দুটো প্রশ্ন রয়েছে, একটা রয়েছে প্রবাদ বা বাগধারার মধ্যে পার্থক্য, আর একটা রয়েছে ছড়া বা প্রবাদের মধ্যে পার্থক্য। পরীক্ষায় তোমাদের পার্ট পার্ট করে দিতে পারে। তো প্রথমে প্রবাদ বা বাগধারার মধ্যে পার্থক্য। এখানে প্রবাদটা প্রথমে আলোচনা করব। প্রবাদের ছন্দের মিল লক্ষ্য করা যায়। প্রবাদ একটি স্বাধীন বাক্য, একটি অর্থপূর্ণ বাক্য প্রকাশ করে। প্রবাদের অন্তর্নিহিত অর্থ সীমাকে লঙ্ঘন করে অসীমের দিকে যাওয়ার প্রবণতা থাকে। তোমরা এরকম দুই জায়গায় দুটো ছক করতে পারো। এখানে তোমরা প্রথমে লিখবে প্রবাদ বা এখানে লিখবে বাগধারা। আমি এখানে আলোচনা করে দিয়েছি। এখানে টোটাল 8টা পয়েন্ট হবে, তোমরা এভাবে লিখবে গুছিয়ে। এখানে প্রবাদ, এখানে বাগধারায় কী হবে, প্রবাদ, বাগধারা। তারপর দেখো 4 নাম্বারটা, প্রবাদের অন্তর্নিহিত অর্থসীমাকে লঙ্ঘন করে অসীমের দিকে যাওয়ার প্রবণতা থাকে। ব্যক্তি থেকে সমষ্টিকে যাওয়ার নির্দেশ করে, যেমন ঢেকির আওয়াজ বেশি, কর্তাকর্ম সামাপিকা, ক্রিয়াবাক্যে বর্তমান ভাব প্রকাশে পূর্ণতা থাকে। আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি, তোমরা মিলিয়ে নাও। এটা হচ্ছে শুধুমাত্র প্রবাদের পার্থক্য, যেটা 8টা রয়েছে এখানে। এবার বাগধারার পার্থক্যটা তোমরা দেখে নাও। বাগধারা হলো গদ্যধর্মী। বাগধারা সর্বদা বাক্যের সঙ্গে প্রযুক্ত একটি বিশেষ অর্থকে প্রকাশ করে, পরিপূর্ণ বাক্য নয়। সাধারণত বাগধারার অর্থ সীমার মধ্যে আবদ্ধ, ব্যক্তির উপর নির্ভর করে। যেমন অকাল, কুষ্মাণ্ডু, গুণহীন ব্যক্তি। বাক্যে কোনো ক্রিয়াপদ নেই, ভাব সম্পন্ন নয়। 8টা, তোমরা আবার স্ক্রিনশট করে নাও। এবার চলো ছড়া ও প্রবাদের মধ্যে পার্থক্য। প্রথমে ছড়াগুলো আলোচনা করেছি। চিরন্তন মানুষের শাশ্বত বিশ্বাসটি লক্ষ্য করা যায় ছড়াই। ছড়া সহজ সরল শিশু সাহিত্য। ছড়া অসংলগ্ন, চিরন্তন ব্যঞ্জনাহীন, সহজ সরলতার গুণে স্পন্দিত। ছড়ায় বিশ্বাসের ভাব প্রকাশিত, তা চিরন্তন সত্য। রূপের দিকে ছড়া দীর্ঘতর, রচনার দিকে ছড়া শিথিল। ঠিক আছে, এবার প্রবাদের মধ্যে পার্থক্যটা দেখে নাও। প্রবাদের মধ্যে মানুষের বিশ্বাসের ভাব প্রকাশ পায় না। আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা স্ক্রিনশট করে রাখো। এটা প্রবাদের বৈশিষ্ট্য 1 থেকে 6।
পার্থক্য, আর এখানে 1 থেকে 6 হচ্ছে ছড়া ছড়া বা প্রবাদের মধ্যে পার্থক্য। তো এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট সাজেশন বা তোমাদের প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে দেখে যাও। আশা করি তোমরা লাভবান হবে। আর তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে।